ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ এরদোয়ানের। রামাদিতে আইএস এর সঙ্গে সংঘর্ষে ২৭ সেনা নিহত। সিরীয় সরকারের সঙ্গে আলোচনায় রাজি বিদ্রোহী দলগুলো। ইসরায়েলের বিরুদ্ধে আইএসকে চিকিৎসা সহায়তা দেওয়ার অভিযোগ। এবার নিজের মুসলিম বিদ্বেষী বক্তব্যের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। নিন্দা জানিয়ে নিউ ইয়র্কে মার্কিনীদের বিক্ষোভ। এবং সমঝোতা না হওয়ায় একদিন বাড়ানো হলো প্যারিস জলবায়ু সম্মেলনের মেয়াদ। আইনি বাধ্যবাধকতা ছাড়াই সম্মেলন শেষ হওয়ার আশঙ্কা পরিবেশবাদীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে তিনি আইএস বিরোধী লড়াইয়ে মার্কিন জোটকে সহযোগিতা দিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তবে জঙ্গি বিরোধী যে কোনো অভিযান ইরাক সরকারের সমন্বয়ে হতে হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরাকের রামাদি শহর আইএস এর কাছ থেকে পুনরুদ্ধারের লড়াইয়ে অন্তত ২৭ জন সেনা সদস্য নিহত হয়েছে। ইরাকের মধ্যাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদিতে গত কয়েক মাস ধরে আইএস বিরোধী অভিযান চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইরাকি বাহিনী শহরটিতে নিজেদের অগ্রগতি দাবি করলেও জঙ্গি গোষ্ঠীটির আলাদা আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন সেনা নিহতের খবর পাওয়া গেছে। সেই সঙ্গে শহরটির গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করে দেয় আইএস। একই দিন আনবারে জঙ্গিদের বেশ কয়েকটি অবস্থানে বিমান হামলা চালানোর ছবি প্রকাশ করে ইরাকি সামরিক বাহিনী। আনবারে যখন ইরাকি বাহিনী ও আইএস এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, তখন দেশটির উত্তরাঞ্চলীয় মসুলে তুর্কি সেনা মোতায়েন নিয়ে বাগদাদ আঙ্কারা দ্বন্দ্ব বাড়ছে। ইরাক একে সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে তুরস্ককে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসলেও এবার স্বয়ং তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান তা নাকচ করে দিলেন। ইরাকে আমাদের সেনা সংখ্যা আরো বাড়ানো কিংবা কমানো হতে পারে, তবে তা নির্ভর করছে সেখানে প্রশিক্ষণরত পেশমার্গা যোদ্ধার সংখ্যার উপর। এই অবস্থায় তুর্কি সেনাদের ইরাকের উত্তরাঞ্চল থেকে প্রত্যাহারের প্রশ্নই ওঠা উচিত নয়। আগামী ২১ ডিসেম্বর সেখানকার পরিস্থিতি নিয়ে ইরাকের উত্তরাঞ্চলে আমাদের মিত্রপক্ষ ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে ইরাকে তুর্কি সেনা মোতায়েন আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের কার্যক্রমের অংশ নয়। একই বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি। যুক্তরাষ্ট্র চায় ইরাকের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দেশটিতে যে কোনো ধরনের অভিযান পরিচালনা করা হোক। স্বল্প সংখ্যক তুর্কি সেনা মোতায়েন নিয়ে বাগদাদ আঙ্কারা যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিরসন করা উচিত। ইরাক তুর্কি সাম্প্রতিক উত্তেজনার কারণে এই অঞ্চলের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সম্প্রতি ইরাক তুরস্কের সঙ্গে মোটেই বন্ধুসুলভ আচরণ করছে না। তুর্কি হামলায় রাশিয়ার বিমান ভূপাতিত হওয়ার পর মস্কোর চাপের কারণেও বাগদাদ এমন আচরণ করে থাকতে পারে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ার লাতাকিয়ায় তুর্কমেনদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর তুর্কি অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ায় আইএস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাজ্য। গেল বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ফোনালাপের পর সিরিয়া ইস্যুতে একযোগে কাজ করতে দুদেশের নেতারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র। সংকট নিরসনে একটি রাজনৈতিক সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের গ্রহণে দুনেতার একমত পোষণের কথা জানানো হয়। এছাড়া সিরীয় সীমান্তে তুর্কি হামলায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ব্রিটিশ বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানান ডাউনিং স্ট্রিট মুখপাত্র। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের মধ্যস্থতায় সরকারি দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে বিদ্রোহী দলগুলো। তবে সেক্ষেত্রে বাশার আল আসাদের ক্ষমতা ছাড়ার দাবি ছাড়া তারা ছাড়ছেন না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এদিকে বিদ্রোহী দলগুলোকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছে আসাদের মিত্রদেশ ইরান। আর রিয়াদ বৈঠকেই যেন সিরিয়া ইস্যুতে একটি কার্যকর সমাধান হয় তার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি সরকার।
সিরিয়ায় গেল 2 সপ্তাহে প্রায় 360 দফা বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি দল। এইসব হামলায় জঙ্গিদের প্রায় 1400টি অবস্থান ধ্বংসের দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছে দামেস্ক, হোমস, হামা, আলেপ্পো, ইদলিব, দায়ের আল জোর, দারা এবং লাতাকিয়ায় জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে 50 জন জঙ্গির নিহত হবার খবরও জানিয়েছে সেনাবাহিনী। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে সিরীয় সেনাবাহিনীর এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বিদ্রোহী দলগুলো। একদিকে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট, রাশিয়া এবং সরকারি বাহিনী জঙ্গি দমনের নামে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশটিতে শান্তি ফিরিয়ে আনার জন্য চলছে জোর প্রচেষ্টা। সৌদি সরকারের মধ্যস্থতায় 3 দিন ধরে রিয়াদে আলোচনা করছে সিরীয় বিদ্রোহী দলগুলো। আলোচনার এক পর্যায়ে বৃহস্পতিবার সরকারি প্রতিনিধিদের সাথে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনায় বসতে রাজি হয় বিদ্রোহীরা। তবে আসাদের ক্ষমতা ছাড়ার দাবিতে অনড় তারা। আমাদের পক্ষ থেকে 33 জনকে নির্বাচন করা হয়েছে সরকারি প্রতিনিধিদের সাথে আলোচনা করার জন্য। এছাড়া আমরা এ বিষয়ে এখন পরিকল্পনা করছি, কিন্তু কোনো তারিখ বা সময় আমাদের হাতে নেই। বিদ্রোহীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, সিরিয়ায় শান্তি আলোচনার বিষয়ে এরই মধ্যে রাশিয়া এবং সৌদি সরকারের সাথে ফোনালাপ হয়েছে তার। আমরা নিউ ইয়র্কেও এই বিষয়ে একটি বৈঠকের আয়োজন করার কথা ভাবছি, তবে এখনো কিছুই ঠিক হয়নি। আমি আশা করছি বিদ্রোহীরা রিয়াদে নিজেদের মধ্যে ঐক্য নিয়ে আসতে পারবে আর সরকারি দলের সাথে আলোচনার বিষয়ও নির্ধারণ করবে। রিয়াদ বৈঠকের প্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোনো কথা না বললেও সন্ত্রাসীদের সাথে কোনো সমঝোতা হতে পারে না বলে মন্তব্য করেছেন। আর তার মিত্রদেশ ইরান বলেছে, সিরিয়ার বিদ্রোহীরাই সেদেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের জন্ম দিয়েছে, আর তাই সিরিয়ার ভবিষ্যতে তাদের কোনো স্থান নেই। এমনকি তাদের সাথে কোনো আলোচনাও হতে পারে না বলে বক্তব্য ইরানের। টানা 4 বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়, যাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 2.5 লাখ সিরীয় বেসামরিক নাগরিক। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। মার্কিন জোটের বিমান হামলায় আইএসের অর্থ বিষয়ক প্রধান সহ 3 শীর্ষ নেতা নিহত হবার খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, গেল কয়েক সপ্তাহের হামলায় মুওয়াফাক মুস্তাফা, মোহাম্মদ আল কারমাউশ ওরফে আবু সালাহ সহ আইএসের আরও 2 শীর্ষ নেতা নিহত হয়। আবু সালাহ ইরাকের নাগরিক বলে জানা গেছে। নিহত অন্য 2 জন আবু মারিয়াম ও আবু ওয়াকম্যান আল তিউনিস চাঁদা আদায়, জনবল স্থানান্তর, অস্ত্র ও তথ্যের যোগান দিতেন বলে জানা গেছে। এর আগে লিবিয়ায় এক হামলায় আইএসের আরেক নেতা নিহত হয় বলে সোমবার নিশ্চিত করে পেন্টাগন। গেল 1 বছর ধরে মার্কিন জোট ইরাক ও সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। জঙ্গি সংগঠন আইএসের কাছ থেকে সিরিয়া সরকার তেল কিনছে বলে অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রীয় কোষাগারের উচ্চপদস্থ কর্মকর্তা অ্যাডাম সুবিন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের চ্যাথাম হাউসে বক্তৃতাকালে তিনি এ দাবি করেন। তবে এ দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এই তেল বিক্রির মাধ্যমে আইএস প্রতি মাসে $40 মিলিয়ন মার্কিন ডলার আয় করছে বলেও জানান তিনি। এ সময় সুবিন আরও বলেন, আসাদ সরকারের সাথে ইসলামিক স্টেটের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গভীর। তুরস্ক আইএসের কাছ থেকে তেল কিনছে। সম্প্রতি রুশ সরকারের এমন অভিযোগের পর অ্যাডাম সুবিন এ অভিযোগ করলেন। গেল বছর ইরাক ও সিরিয়ায় বেশ কয়েকটি তেলক্ষেত্র ও তেল শোধনাগার দখল করে নেয় আইএস। এবার ইসরায়েলের বিরুদ্ধে আইএস জঙ্গিদের সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটেনের ডেইলি মেল পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়, সিরিয়ার যুদ্ধে আহত আইএস সদস্যদের চিকিৎসা সেবা দিচ্ছে ইসরায়েল। রাতের আঁধারে আহত আইএস জঙ্গিদের ইসরায়েলি সেনারা সিরিয়া থেকে ইসরায়েলে নিয়ে গিয়ে সেবা দিচ্ছে বলে দাবি করা হয় পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদনে। সিরিয়া এবং ইরাকের কথিত ইসলামিক খেলাফত স্থাপনকারী আইএস জঙ্গিদের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে এমনটা শোনা গেলেও এ ব্যাপারে তেমন কোনো সত্যতা পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেইলি মেল পত্রিকা তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে আইএসের সাথে ইসরায়েলের সম্পর্কের বিষয়টি তুলে ধরে। প্রতিবেদনটির ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আধারে ইসরায়েলি সেনারা সিরিয়ার সীমান্তে যে কয়েকজন গুরুতর আহতকে তাদের মেডিকেল রেস্কিউ ভ্যানে চিকিৎসা সেবা দিচ্ছে। ডেইলি মেল দাবি করে, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে তারা কোনো ইসরায়েলি সেনা নয় বা ইসরায়েলি নাগরিক নয়, তারা সিরিয়া থেকে আসা আহত আইএস জঙ্গি। ইসরায়েলি সেনারা এই সময় জরুরি অপারেশন এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। খুব মারাত্মক আহত হলে তাদের ইসরায়েলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি সেনা চিকিৎসক বলেন, তারা মানবতার খাতিরে এই কাজ করছেন, এর মধ্যে কোনো উদ্দেশ্য নেই। আমরা যা করছি তা মানবতার জন্যই করছি এবং আমি এই কাজ করতে পেরে গর্বিত, কিন্তু এতে সমস্যাও রয়েছে।
তবে আমি আশা প্রকাশ করি একদিন রেড ক্রস এসে আমাদের ধন্যবাদ দিয়ে বলবে তোমরা অনেক ভালো কাজ করছো। মারাত্মক আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা দিতে দেখা গেছে প্রতিবেদনটিতে। চিকিৎসকরা জানিয়েছেন এদের অনেকেই রাশিয়ার তৈরি অস্ত্রে মারাত্মক আহত হয়েছে। জঙ্গিরা বলছে ইসরায়েল তাদের বন্ধু। আমি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব না। ইসরায়েল আমার শত্রু নয়। যারা আমার সেবা করছে তারা আমার শত্রু না। ইসরায়েল আহত মানুষদের সেবা করছে। আমি এখানে না এলে এটা বলতাম না, কিন্তু এখানে যারা এসেছে তারা সবাই আমার মতো বলছে আমি ইসরায়েলে নিরাপদ আছি। ডেইলি মেলের প্রতিবেদনে জানা গেছে 2013 সাল থেকে এ পর্যন্ত প্রায় 2000 আইএস জঙ্গি প্রাণ বাঁচিয়েছে ইসরায়েল। এতে ব্যয় হয়েছে প্রায় 13 মিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েল বলছে এই ব্যাপারটি শুধুই মানবিক, কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা একে ইসরায়েলের কোনো পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন এবং আইএস এর উত্থানের সাথে যে ইসরায়েল জড়িত তার পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে চলে এসেছে। শাশ্বত সত্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। হাইড্রোজেন বোমা তৈরির উত্তর কোরীয় দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সিওল পিয়ংইয়ং উচ্চ পর্যায়ের বৈঠক। মুসলিম বিদ্বেষী বক্তব্যের জের ধরে পুরো বিশ্বে নিন্দিত হওয়ার পর নিজের বক্তব্যের সাফাই গাইলেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অবৈধ অভিবাসন রুখতে তিনি যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধের দাবি জানিয়েছেন। তবে তারপরেও যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এদিকে এক টুইটার বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ঘোষিত ইসরায়েল সফর আপাতত স্থগিত করেছেন তিনি। ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে সরকারের প্রতি আহ্বান জানান আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এই দাবির জন্য জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও ধনকুবের ট্রাম্প দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বৃহস্পতিবার পোর্টসমাউথে পুলিশ কর্মকর্তাদের এক সমাবেশে নিজের বক্তব্যের পক্ষে সাফাই গেলেন তিনি। ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীরা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি। এই অবৈধ অভিবাসন রুখতেই তিনি যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধের দাবি জানিয়েছেন। ক্যালিফোর্নিয়া হামলায় অভিযুক্ত তাসফিন মালিক বাগদত্তা ভিসায় যুক্তরাষ্ট্রে আসার খবরটি প্রমাণ করে ভিসা প্রক্রিয়ায় যথেষ্ট গন্ডগোল রয়েছে, যা অবশ্যই শুধরে নেওয়া উচিত। আর যতদিন এসব সমস্যার কুল কিনারা না হয় ততদিন পর্যন্ত নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশ বন্ধ রাখা দোষের কিছু নয়। ট্রাম্পের এই বক্তব্য সত্ত্বেও তার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। একই দিন নিউ ইয়র্কে ট্রাম্প যে হোটেলে অবস্থান করছেন তার সামনে কয়েকশো লোক বিক্ষোভ করে। এ সময় তাদের হাতে ট্রাম্প নিপাত যাক, শরণার্থীদের স্বাগতম লেখা প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা বলে, সন্ত্রাসীরা ইসলামের প্রতিনিধিত্ব করে না, তাই ট্রাম্পের মতো মানুষদের দাবি অযৌক্তিক। ডোনাল্ড ট্রাম্প এদেশের মানুষের মধ্যে মুসলিমদের সম্বন্ধে অহেতুক ভয় তৈরি করছেন। এটা ঠিক নয়। জঙ্গিরা কখনোই আমাদের অংশ নয়। মুসলিমরা শান্তির বার্তা বহন করে, সন্ত্রাসের নয়। আইএসের সাথে মুসলমান কিংবা ইসলামের কোনো সম্পর্ক নেই। ওরা শুধুমাত্র সন্ত্রাসেরই প্রতিনিধিত্ব করে। এরই মধ্যে বৃহস্পতিবার এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, আগামী 28 ডিসেম্বরের ইসরায়েল সফর বাতিল করেছেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সব মনোনয়ন প্রত্যাশীকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান নেতানিয়াহু। মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সহ বিশ্বের বিভিন্ন মহলের ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এত সমালোচনার মধ্যেও রিপাবলিকান প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্র জুড়ে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে। সিবিএস, নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের জরিপে দেখা যায়, মুসলিম বিদ্বেষী মন্তব্যে ট্রাম্পের জনপ্রিয়তা 22% থেকে বেড়ে 35% দাঁড়িয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। মুসলিম বিদ্বেষী বক্তব্য দেয়ায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে সস্তা জনপ্রিয়তা অর্জনের অপচেষ্টাকারী ও বর্ণবাদী আখ্যা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভোরিটো। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের সিটি হলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি ও মূলধারার রাজনীতিবিদরা। নিউ ইয়র্কে সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার, জুইশ ধর্মীয় নেতা র্যাবাই বব ক্যাপলান, খ্রিস্টান ফেলোশিপের রিভারন কিউ ইংলিশ সহ নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচিত সদস্যদের অনেকেই বক্তব্য দেন সমাবেশে। ট্রাম্পের এমন বক্তব্যকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যায় না। নিউ ইয়র্কবাসী সাহসী, বর্ণবাদী কাপুরুষ নয়। নানা ধর্ম ও মতের মানুষরা এই শহরে বসবাস করছে।
পশ্চিম তীরে এক সন্দেহভাজন ফিলিস্তিনির গাড়ি চাপায় 4 ইহুদি আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। পশ্চিম তীরের আল লুবান গ্রামে হামলায় ব্যবহৃত গাড়িটি শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। তবে সন্দেহভাজন হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। এ অবস্থায় পশ্চিম তীরে এখনও ইসরায়েলি বাহিনী ও আন্দোলনরত ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে। চলমান সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত 106 ফিলিস্তিনি নিহত হয়েছে। আর সন্দেহভাজন ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছে 66 ইসরায়েলি। গুপ্তচরবৃত্তির অভিযোগে মিশরের কারাগারে আটক এক ইসরায়েলিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 15 বছর মিশরের কারাগারে আটক থাকার পর ইসরায়েলের কারাগারে আটক 2 মিশরীয় বন্দির বিনিময়ে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয় উদা তারাবিনকে। মুক্তি পেয়ে ইসরায়েলে আসার পর প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার সঙ্গে দেখা করেন। তারাবিন মূলত মিশরের সিনাই উপত্যকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক ছিলেন। তবে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত মিশরের 2 বন্দির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল ও মিশরের কর্তৃপক্ষ। ইয়েমেনের তাইজ প্রদেশের আল ওমানি জেলায় হাউথি বিদ্রোহীদের হামলায় মার্কিন ভাড়াটে সেনা সংস্থা ব্ল্যাক ওয়াটারের প্রধান সহ 15 বিদেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। শুক্রবার হাউথিদের পরিচালিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানায়। এইসব সেনাদের আরব আমিরাত ভাড়া করে এনেছে বলে অভিযোগ হাউথিদের। ব্ল্যাক ওয়াটারের নিহত সেনাপ্রধান মেক্সিকোর নাগরিক বলে দাবি করে হাউথিরা। এই ব্ল্যাক ওয়াটার সেনারা ইরাক, আফগানিস্তান ও ইয়েমেনে কাজ করছে বলে জানায় গণমাধ্যম। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার জবাব হিসেবে ব্ল্যাক ওয়াটার সংস্থার উপর হামলা চালায় হাউথিরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মুসলমানদের একটি সংগঠনের সদর দফতরে বিদ্বেষমূলক বার্তাসহ সন্দেহজনক পাউডার জাতীয় পদার্থ পাঠানোর পর ওই ভবনের সবাইকে বের করে আনা হয়েছে। বৃহস্পতিবার কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এর এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে জরুরি উদ্ধারকর্মীরা। একটি খামে পাঠানো ওই পাউডারের সংস্পর্শে আসার পর সংগঠনের 2 কর্মকর্তার মাথা ব্যথা ও কাশি শুরু হয় বলে এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন। তাদের 2 জনকে পর্যবেক্ষণের জন্য আলাদা রাখা হয়েছে। চূড়ান্ত সমঝোতা না হওয়ায় প্যারিসে জলবায়ু সম্মেলনের মেয়াদ শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। শেষ মুহূর্তে অর্থায়ন ও কার্বন নিঃসরণ কমানো নিয়ে জটিলতা থাকায় আইনি বাধ্যবাধকতা ছাড়াই একটি দায়সারা ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হতে যাচ্ছে, এই আশঙ্কা পরিবেশবাদীদের। এছাড়া 100টি দেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নেতৃত্বে প্যারিস টক্স নামে একটি জোটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বাস্তবসম্মত চুক্তির আশায় বিশ্বের 195টি দেশের প্রতিনিধিদের নিয়ে গেল 30 নভেম্বর শুরু হওয়া প্যারিস জলবায়ু সম্মেলন একদিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করা হয়েছে। তবে এখনো জলবায়ু মোকাবেলায় অর্থায়নের প্রতিশ্রুতি ও কার্বন নিঃসরণ কমাতে শিল্পোন্নত দেশগুলোকে একটি আইনি বাধ্যবাধকতায় আনা যায়নি। এই অবস্থায় সুড়ঙ্গের শেষ মুখে সামান্য আলো দেখার আশায় পরিবেশবাদীরা। এখানে যা চলছে তাতে কেউ সন্তুষ্ট নয়। শিল্পোন্নত দেশগুলো তাদের স্বার্থের কথাই ভাববে। সিদ্ধান্তের চাবিকাঠি যেহেতু তাদের হাতে, তাই আমরা শেষ ঘোষণার দিকেই তাকিয়ে আছি। অংশ নেওয়া দেশগুলোর দাবি দেওয়া ও দর কষাকষি নিয়ে করা 48 পৃষ্ঠার খসড়া বৃহস্পতিবার রাত পর্যন্ত 27 পৃষ্ঠা হয়েছে। এতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর মতামত ও সুবিধাই প্রাধান্য পাচ্ছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যদিকে স্বল্পোন্নত ও দ্বীপরাষ্ট্রগুলোর এসব দাবিকে খসড়ায় ব্র্যাকেটবন্দি রাখা হয়েছে। এটি এ নিয়ে বিনিয়ে স্বীকার করলেও খসড়ার পক্ষেই সাফাই সম্মেলনের সভাপতি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিউসের। এই খসড়াটি আগের চেয়ে ভালো এবং এতে নির্দিষ্ট কিছু ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনো কিছু বিষয়ে ব্র্যাকেটে থাকলেও চূড়ান্তভাবে বিশ্ববাসী ভালো কিছু পাবেন বলেই আশা করছি। এদিকে বৃহস্পতিবার নানা তহবিলের প্রলোভনে স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলোকে দলে ভেড়াতে বেশ তোড়জোড় করেছে শিল্পোন্নত কয়েকটি দেশ। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নেতৃত্বে 100টি দেশ নিয়ে প্যারিস টক্স নামে একটি জোটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্যারিস চুক্তির খসড়ায় বাংলাদেশের কয়েকটি দাবি রাখা হয়েছে বলেও জানায় গণমাধ্যম। এর মধ্যে জলবায়ু মোকাবেলার পাশাপাশি অভিযোজন খাতে সমান বরাদ্দ রাখা, স্বল্পোন্নত দেশগুলোকে তহবিলের ক্ষেত্রে অগ্রাধিকার এবং এ শতাব্দীর মধ্যে তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার কথা বলা হয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বেজিং ও এর আশপাশের ভয়াবহ বায়ু দূষণ প্রতিরোধে এডিবির সঙ্গে $300 মিলিয়ন ঋণ চুক্তি করেছে চীন। শুক্রবার বিবিসির খবরে বলা হয়, এই ঋণ বেইজিং, হেবেই ও তিয়ানজিন অঞ্চলের কয়লার ব্যবহার কমাতে ও অন্যান্যভাবে পরিবেশ দূষণ রোধে ব্যয় হবে।
চীনে অতিরিক্ত দূষণ প্রবণ এলাকায় 10 কোটিরও বেশি মানুষ বসবাস করে। এছাড়া চীনের জাতীয় উৎপাদনের 10% এসব অঞ্চল থেকে আসে। এডিবির পক্ষ থেকে বলা হয়, চীনে বায়ু দূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে, যা স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের জন্য হুমকি। গেল মঙ্গলবার বেজিংয়ে বায়ু দূষণের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারির পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি করল চীন। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, উল্কাবৃষ্টির বৃষ্টিনন্দন দৃশ্য দেখার অপেক্ষায় জ্যোতিষপ্রেমীরা। এ মাসের মাঝামাঝি উত্তর গোলার্ধে দেখা যাবে এই অভিনব চিত্র। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। উত্তর কোরীয় নেতা কিম জং উন তার দেশে হাইড্রোজেন বোমা আছে বলে যে দাবি করেছে তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির একটি ঐতিহাসিক পরমাণু স্থাপনা পরিদর্শনের সময় হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জনের দাবি করেন উন। এদিকে কোরীয় সীমান্তের কায়েসংয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা। এর মধ্যে দিয়ে সিউল ও পিয়ংইয়ং এর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পথ প্রশস্ত হবে বলে দাবি করেছেন তারা। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার একটি ঐতিহাসিক পরমাণু স্থাপনা পরিদর্শনে যান দেশটির নেতা কিম জং উন। এ সময় তার দেশ হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, সার্বভৌমত্ব রক্ষায় এই মুহূর্তে পরমাণু ও হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম তারা। দেশটি এ পর্যন্ত 3টি পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে বলে জানায় গণমাধ্যম। তবে কিম জং উনের এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বৃহস্পতিবার বলেন, এ তথ্য যাচাইয়ের পর এর পক্ষে কোনো প্রমাণ মেলেনি। আমরা উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা তৈরির দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ ধরনের কর্মকাণ্ডে বরাবরই অনেক আগ্রহী তারা। আমরা তাদের পক্ষ থেকে আসা যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত। এ অবস্থায় কোরীয় সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা। উত্তর কোরীয় সীমান্তের যৌথ শিল্প এলাকা কায়েসংয়ে এই বৈঠকের আয়োজন করে দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়। গত আগস্টে উত্তর কোরিয়ার মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার 2 সেনা সদস্য নিহত হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার কায়েসংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দক্ষিণ কোরিয়ার উপ পুনরেকত্রীকরণ মন্ত্রী বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে দুই কোরিয়ায় চলমান উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। বৈঠকে ভিন্নতা ভুলে এক হওয়ার বিষয়ে তাগিদ দেন তিনি। আমাদের অভিন্ন কিছু সমস্যা রয়েছে। এই প্রথমবারের মতো এই সমস্যাগুলো নিয়ে বৈঠকে বসছি আমরা, যা খুবই ইতিবাচক। আমি সর্বোচ্চ চেষ্টা করব কোরীয় সীমান্তে উত্তেজনা কমিয়ে আনতে। এদিকে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, এই বৈঠক রুখতে সর্বাত্মক চেষ্টা করেছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব জেফ্রি ফেল্টম্যান বলেন, উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তার মতে এই বিষয়ে আন্তর্জাতিক মহলের কাছে জবাবদিহিতা থাকা অত্যন্ত জরুরি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। মানবাধিকার উন্নয়নে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সুনাম কুড়িয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাসুদ বিন মোমেন বলেন, কেবল নিজ দেশেরই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নেও বাংলাদেশ ভূমিকা রাখছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিকে মানবাধিকার উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও অর্জনেরই স্বীকৃতি বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘে নবনিযুক্ত এই প্রতিনিধি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা রেসপন্সিবল স্টেট হিসাবে যা যা করণীয় এই ক্ষেত্রে হিউম্যান রাইটস এর বিষয়গুলোতে, সেগুলো বাংলাদেশ অত্যন্ত রেসপন্সিবল একটা সদস্য হিসাবে আমরা করছি। আমাদের দেশের স্বার্থ আমরা রক্ষা করব এবং এট দ্য সেম টাইম যে হিউম্যান রাইটস প্রমোশনের ক্ষেত্রে সারা পৃথিবীতে আমাদের একটা যেন ভূমিকা থাকে পজিটিভ। ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা মামলার রাজসাক্ষী পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলিকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন আদালত। পরবর্তী সাক্ষ্য দিতে 8ই ফেব্রুয়ারি ভারতে আসার কথা জানান হেডলি। মূলত ক্ষমা করার শর্তেই এই লস্করি তৈয়বার জঙ্গি 2008 সালের হামলার বিষয়ে সাক্ষ্য দিতে রাজি হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বাই আদালতের মুখোমুখি হয়ে হেডলি হামলার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এসব কথা খুলে বলতে রাজি হন। এরপরই সরকারি আইনজীবীর সঙ্গে আলোচনা করে হেডলিকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয় ভারতের তদন্তকারী সংস্থা। এর আগে যুক্তরাষ্ট্র আদালত মুম্বাইয়ে হামলায় 166 জন নিহতের ঘটনায় হেডলিকে 35 বছরের কারাদণ্ড দেন। ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত তাসফিন মালিক বাগদত্তা ভিসায় যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনার বিষয়ে আভাস দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রকে ওয়ান টাইপ ভিসার আওতায় বাগদত্তা হিসেবে একটি বিশেষ ভিসা পাওয়ার সুবিধা রয়েছে। তাসফিন মালিকের ঘটনা সামনে আসার পর মার্কিন প্রেসিডেন্ট এই ভিসায় পরিবর্তন আনার বিষয়ে কংগ্রেসে প্রস্তাব দেবেন বলে জানান হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট। সেই সাথে কেমন করে তাসফিন মালিক যুক্তরাষ্ট্রে এলেন সে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেয় হোয়াইট হাউস। এদিকে ক্যালিফোর্নিয়া হামলায় অভিযুক্ত তাসফিন ও তার স্বামী ফারুকের ব্যবহৃত হার্ড ড্রাইভের খোঁজে বার্নার্ডিতো লেইকে তল্লাশি চালিয়েছে এফবিআই। এরই মধ্যে ক্যালিফোর্নিয়া হামলায় নিহত একজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় আয়োজন করেছে তার পরিবার। ভয়াবহ এই হামলার ঘটনায় এখনও শোকে স্তব্ধ ক্যালিফোর্নিয়ার মানুষ। থাইল্যান্ডে মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারীদের সাবেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তাকে অনবরত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তিনি এখন দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার কথাও ভাবছেন বলে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। পাউ ইং পাং সিরিনের নেতৃত্বেই থাই পুলিশ এই বছরের প্রথম দিকে একের পর এক মানব পাচারের ভয়ঙ্কর তথ্য উন্মোচন করে। এছাড়া তার তদন্ত প্রতিবেদনে মানব পাচারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাওয়ায় থাই সেনাবাহিনীর বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে ক্ষমতা ছাড়তে হয়। প্রায় 150 জন প্রভাবশালী সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন মধ্যম ডানপন্থী নেতা ম্যারিসিও ম্যাক্রি। বৃহস্পতিবার কংগ্রেসের কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথের পর দেয়া প্রথম ভাষণে সব আর্জেন্টাইনের জন্য কাজ করার অঙ্গীকার করেন ম্যাক্রি। তবে শপথ অনুষ্ঠানের স্থান নিয়ে বিরোধের কারণে শপথ অনুষ্ঠান বয়কট করেছেন সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ। 1983 সালে দেশটির সামরিক শাসনের অবসানের পর এবারই প্রথম নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন বিদায়ী প্রেসিডেন্ট। পুলিশ হত্যার প্রতিবাদে ব্রাজিলে আন্দোলন করেছে কয়েকশো আন্দোলনকারী। বৃহস্পতিবার রাজধানী রিও ডি জেনিরোতে পুলিশের রক্তাক্ত পোশাক নিয়ে তারা এই আন্দোলন করে। এছাড়া একটি প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন স্থানীয় এনজিও রিও ডি পাজ। এতে নিহত পুলিশদের আত্মীয় ও সহকর্মীরা অংশ নেন। এ সময় নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পুলিশের প্রতি সহিংসতার প্রতিবাদে প্রায়ই আন্দোলন করে রিও ডি পাজ এনজিওটি। এবছর ব্রাজিলে 71 জন পুলিশকে হত্যা করা হয়। অ্যান্টার্কটিকায় তিমি শিকারের প্রতিবাদে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি বৃহস্পতিবার তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, অজ্ঞাত একটি হ্যাকার গ্রুপ টুইটারে এ ঘটনার দায় স্বীকার করেছে এবং শিনজো অ্যাবেকে উদ্দেশ্য করে লিখেছে, তিমি শিকার কোনো সাংস্কৃতিক কর্মসূচি নয়। তবে এই গ্রুপটিকেই একমাত্র দায়ী মনে করছে না কর্তৃপক্ষ। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। রাশিয়ায় একটি 5তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাজধানী মস্কোর উত্তর পশ্চিমাংশে অবস্থিত একটি মেশিনারি প্ল্যান্টের নিচে অবস্থিত এই ভবনে দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় 15,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভবনটি থেকে এখনও অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে। রাশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর 29টি ইউনিট। এ ঘটনায় আহত বা নিহত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। কি সুন্দর চুল। সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে 3 শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন ই দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার ওর না কিছু একটা হয়েছে। ব্যাস, কারোরই অকারণে ছোঁয়, এমনি ঠিক প্রথম দেখার মতো। নতুন প্যারাশুট অ্যাডভান্সড বডি লোশনে আছে কোকোনাট মিল্ক ও 100% ন্যাচারাল ময়েশ্চারাইজার, যা 7 দিনে আপনার ত্বক করে তুলবে
কুচি কুচি কু। দেখছেন আন্তর্জাতিক সময়। নরওয়ের রাজধানী আসলো ও সুইডেনের রাজধানী স্টকহোমে এবছর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি নোবেল পুরস্কার। প্যারিস হামলার পর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দুটি শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। সাহিত্য, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি ও শান্তিতে এবার মোট 14 জন নোবেল পেয়েছেন। শান্তিতে নোবেল জয়ী তিউনিসিয়ার 4টি সংগঠনের প্রধান আসলো থেকে এবং বাকিরা স্টকহোম থেকে তাদের পুরস্কার গ্রহণ করেন। স্টকহোমের সিটি হল প্রাঙ্গণে বৃহস্পতিবার জড়ো হতে শুরু করেন রাজ পরিবারের সদস্য সহ বিভিন্ন সময়ের নোবেল জয়ীরা। নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সিটি হলের ব্লু হলে আয়োজন করা হয় এক জমকালো নৈশভোজের। রাজা কার্ল ষোড়শ গুস্তাফ রাজশাসনের নামে ও আলফ্রেড নোবেলের স্মরণে নৈশভোজের আনুষ্ঠানিক সূচনা করেন। একই দিন নরওয়ের অসলো শহর নোবেল বিজয়ীদের স্বাগত জানাতে সেজে ওঠে অন্য রূপে। এ সময় গ্র্যান্ড হলের সামনে জড়ো হওয়া সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন শান্তিতে নোবেল জয়ী তিউনিসিয়ার 4টি সংগঠনের কর্ণধার। গণবিপ্লবের পর তিউনিসিয়ায় জাতীয় সংলাপে সংগঠনগুলো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। সংগঠনগুলো হলো তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, দ্য তিউনিসিয়ান কনফেডারেশন অফ ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লীগ এবং তিউনিসিয়ান অর্ডার অফ লয়ার্স। অসলো থেকে তারা পুরস্কার গ্রহণ করেন। তিউনিসিয়ায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় যে রাজনীতিবিদরা অসামান্য অবদান রেখেছেন, এ পুরস্কার মূলত তাদের। দলীয় স্বার্থ ভুলে তারা শুধু দেশের জন্য করেছেন। তিউনিসিয়ায় নাগরিক অধিকারের দাবিতে আমার যে ভাইয়েরা আওয়াজ তুলেছে, এ অর্জন তাদের। অন্যদিকে সুইডেনের স্টকহোমের কনসার্ট হলে রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সাহিত্য, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীরা। বিজয়ীদের প্রত্যেককে সোনার মেডেল ও 80 লাখ সুইডিশ ক্রোনার বা $9.5 লাখ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য ও রাজনীতিবিদ। আলফ্রেড নোবেল জীবিত কোষ কিভাবে তার ডিএনএ মেরামত করে এবং জিনে থাকা তথ্যের সুরক্ষা করে তা আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেয়েছেন সুইডেনের থমাস লিন্ডার, যুক্তরাষ্ট্রের পল মডরি এবং তুরস্কের আজিজ সানজার। ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ বিষয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন। সাহিত্যে নোবেল জয় করেছেন বেলারুশের লেখক, অনুসন্ধানী সাংবাদিক সভেতলেনা আলেক্সিয়েভিচ। এই পুরস্কার শুধু আমার নয়, রুশ বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্ট্যালিনের শাসনামলে যে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, নিদারুণ নির্যাতনের শিকার হয়েছে, এই পুরস্কারের ভাগিদার তারাও। এবার পদার্থবিজ্ঞানে পুরস্কার পেয়েছেন জাপানের তাকাকি কাজিতা ও কানাডার এমেরিটাস আর্থার বি ম্যাকডোনাল্ড। পদার্থের অণুতে নিউট্রনের রূপ ও অবস্থান সম্পর্কে তারাই প্রথম তথ্য দেন। গোলকৃমি ও ম্যালেরিয়ার পরজীবী প্রতিরোধে নতুন পদ্ধতি আবিষ্কার করায় চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান আয়ারল্যান্ডের উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা ও চীনের তু ইউ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ভারতের কলকাতায় উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশের বিজয় উৎসব। আগামী 15 ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 5 দিন ব্যাপী এই উৎসব শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার দূতাবাসের কনফারেন্স রুমে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার জকি আহাদ এ তথ্য জানিয়েছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় পরিসরে আয়োজিত এ উৎসবে ওপার বাংলার শিল্পীদের সঙ্গে অংশ নেবেন এপার বাংলার শিল্পীরাও। রুনা লায়লা, জনপ্রিয় ব্যান্ড দল রেনেসা, জারি সারি ভাটিয়ালি ও লালন মুর্শিদ বাউল গানের শিল্পীরা থাকবেন একই মঞ্চে। সঙ্গীত অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশের ঢাকায় জামদানি, টাঙ্গাইলের তাঁত, যশোরের দই মিষ্টি, মেলামাইন ছাড়াও বাংলাদেশের বিভিন্ন খাবারও মিলবে মেলায়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বা দিদি, উনি প্রথম থেকেই আমাদেরকে ভীষণভাবে উৎসাহ দিচ্ছিলেন, উদ্দীপনা দিচ্ছিলেন যে বাংলাদেশ উৎসবটা হওয়া দরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে একদিকে যেমন আমাদের স্টলগুলো থাকবে বাংলাদেশি পণ্যের, যেটা আপনারা একটু আগে শুনেছেন, একদিকে স্টেজ থাকবে, একদিকে অডিয়েন্সের বসার ব্যবস্থা থাকবে। তাতেও যদি সংকুলান না হয়, আমরা ওখানে গ্যালারির ব্যবস্থাও করেছি, গ্যালারিতেও সংকুলান করা যেতে পারে। উল্কাবৃষ্টির দৃষ্টিনন্দন দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছেন জ্যোতিষপ্রেমীরা। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে উত্তর গোলার্ধে তা দেখা যাবে। তবে নাসা কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ গোলার্ধেও দেখা যেতে পারে এ দৃশ্য। নাসা ধারণা করছে আগামী রোববার রাতে উল্কাবৃষ্টির এই উৎসবে ঘন্টায় 100টি উল্কা নিয়ে উল্কাবৃষ্টি হবে। 1860 সাল থেকে এ উল্কাবৃষ্টি শুরু হয়েছে। তবে আগের চেয়ে ধীরে ধীরে বাড়ছে উল্কার উজ্জ্বলতা। উল্কাবৃষ্টির সময় সাদা, হলুদ, নীল, লাল রঙের উল্কা দেখা যায়।
প্রকৃতপক্ষে এই উল্কাগুলো 3200 পাইথন নামের একটি শীতল উপগ্রহের ধ্বংসাবশেষ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ এরদোয়ানের। রামাদিতে আইএসের সঙ্গে সংঘর্ষে 27 সেনা নিহত। সিরীয় সরকারের সঙ্গে আলোচনায় রাজি বিদ্রোহী দলগুলো। ইসরায়েলের বিরুদ্ধে আইএসকে চিকিৎসা সহায়তা দেওয়ার অভিযোগ। এবার নিজের মুসলিম বিদ্বেষী বক্তব্যের পক্ষে সাফাই গেলেন ডোনাল্ড ট্রাম্প। নিন্দা জানিয়ে নিউ ইয়র্কে মার্কিনীদের বিক্ষোভ। এবং সমঝোতা না হওয়ায় একদিন বাড়ানো হলো প্যারিস জলবায়ু সম্মেলনের মেয়াদ। আইনি বাধ্যবাধকতা ছাড়াই সম্মেলন শেষ হওয়ার আশঙ্কা পরিবেশবাদীদের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।